নাও হোয়াট ইজ হেমোরয়েডস? হেমোরয়েডসের অনেকগুলো নাম আছে। একটা অল্টারনেটিভ নেম আছে, যেমন রেকটাল লাম্প, আরেকটা আছে পাইলস, আরেকটা নাম আছে লাম্প ইন দ্য রেকটাম। তাহলে রেকটাম লাম্প, লাম্প ইন দ্য রেকটাম অর পাইলস, এতগুলো নামে আমরা এটাকে ডাকতে পারি এবং কমনলি সাধারণত পাইলস নামেই আমাদের মানে রুরাল এরিয়াতে অথবা ফ্যামিলি নেম হচ্ছে পাইলস, বাট আমাদের সার্জিক্যাল নেম হচ্ছে হেমোরয়েডস। অ্যান্ড বাই ডেফিনেশন, হোয়াট ইজ ইট? It is the dilated or enlarged veins in the lower portion of the rectum or anus. তাহলে লোয়ার পোর্শন অফ দ্য রেকটাম এবং অ্যানাল ক্যানালে যে ভেনাস ক্রুসেট থাকে, ভেনাস প্লেক্সাস থাকে, সেগুলো ডাইলেটেশন হয়ে যাওয়াটাকে আমরা বলছি যে ইট ইজ হেমোরয়েডস। সো এটা কোনো ডিজিজ প্রসেস, দ্যাট ইজ কোনো অর্গানিজম দিয়ে এই ডিজিজটা ঘটছে না, এটা ডিউ টু সাম মেকানিজম বা ডিউ টু সাম রিজন the venous portions of the lower end of the rectum and anus become dilated and it is called hemorrhoids or piles. এই হেমোরয়েডাল ডিজিজের ইনসিডেন্স কিন্তু অনেক বেশি এবং প্রায় পিক এজ অফ দিস ডিজিজ অ্যাপিয়ার্স ইন দি অ্যারাউন্ড দি এজ অফ 45 to 65 years. That is, in younger age it is a little bit less frequent but more common in the age group of 45 to 65 years and common among the pregnant women. Sometimes it may be due to temporary, that is যদি কোনো কারণে একটু ঘটেছে, কারণটা রিলিজ হয়ে গেছে, এটা আবার ডিসঅ্যাপিয়ার করে গেছে এবং প্রেগন্যান্সির সময় ইট ইজ মোর কমন। এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি অ্যাকর্ডিং টু দি পজিশন। সেটাকে আমরা বলি রাইট এন্টিরিয়র, রাইট পোস্টেরিয়র অ্যান্ড লেফট ল্যাটারাল। রাইট এন্টিরিয়র, রাইট পোস্টেরিয়র অ্যান্ড লেফট ল্যাটারাল। এটাকে আমরা ক্লকওয়াইজও ভাগ করি। তো আমাদের মেন সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাগ আছে রাইট এন্টিরিয়র, রাইট পোস্টেরিয়র অ্যান্ড লেফট ল্যাটারাল। আরেকটা ভাগ আছে, এটা মেবি ইন্টারনাল অর মেবি এক্সটার্নাল। হোয়েন দিস হেমোরয়েডস অ্যাপিয়ার্স অ্যাবভ দি ডেন্টেড লাইন, তোমরা সবাই নিশ্চয়ই জানো হুইচ ইজ ডেন্টেড লাইন। ডেন্টেড লাইনের উপরে যে যদি হেমোরয়েডসটা হয়ে থাকে, উই উইল কল ইট ইন্টারনাল হেমোরয়েডস, and the hemorrhoids which appears below the dentate line we call it external hemorrhoids. The internal hemorrhoid disease manifest by two main symptoms. একটা হচ্ছে painless bleeding and protrusion. Most popular etiological theory states that hemorrhoids results from chronic staining and defecation. তাহলে এই যে ইন্টারনাল হেমোরয়েডসের জন্যে সিমটম আমাদের দুটো, একটা হচ্ছে পেনলেস ব্লিডিং, একটা হচ্ছে প্রোট্রুশন, এবং কমন কজ হচ্ছে স্ট্রেনিং। কন্টিনিউড স্ট্রেনিং কজেস এনগর্জমেন্ট অ্যান্ড ব্লিডিং অ্যাজ ওয়েল অ্যাজ হেমোরয়েডাল প্রোলাপস। তাহলে কন্টিনিউয়াস স্ট্রেনিং করলে এটা হেমোরয়েডও সৃষ্টি করছে, ব্লিডিংও হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হেমোরয়েডস আবার প্রোলাপসও হয়ে যাচ্ছে। আরেকটা ক্লাসিফিকেশন আমরা করি, সেটা হচ্ছে গ্রেড 1, 2, 3 and 4. Which one is grade 1? Hemorrhoids that only bleed. Some patient এসে আমাদের কাছে বলে যে আমার পায়খানা ফিরতে গেলে রক্ত আসে, বাট সে আর কিছু দেখে না, হি ডোন্ট ফিল এনি পেইন অর এনিথিং প্রোল্যাপসড। তো আরেকটা আছে কি গ্রেড 2তে বলছে প্রোল্যাপস অ্যান্ড রিডিউস স্পন্টেনিয়াসলি। আবার কেউ কেউ বলছে যে হ্যাঁ আমি হোয়েন অ্যাট দ্য অ্যাক্ট অফ ডেফিকেশন সামথিং বিকাম প্রোলাপসড অ্যান্ড এটাকে আমি ম্যানুয়ালি এটাকে আমি রিডিউস করে দিতে পারছি। আরেকটা হচ্ছে স্পন্টেনিয়াসলি রিডিউস হয়ে যাচ্ছে, আরেকটা সেখানে কোনো ম্যানুভার লাগছে না। আরেক গ্রুপ আছে গ্রেড 3 যেটা বলছে সেটা হচ্ছে ম্যানুয়ালি রিডিউস করে দিতে হচ্ছে। অ্যান্ড গ্রেড 4 যে পার্মানেন্টলি প্রোল্যাপসড হয়ে আছে। তাহলে এটা আছে তোমার গ্রেড 1 হলো যে অনলি ব্লিড করে, গ্রেড 2তে হচ্ছে যে
প্রোল্যাপস হচ্ছে ডিউরিং দি অ্যাক্ট অফ ডেফিকেশন, বাট স্পন্টেনিয়াসলি এটা রিডিউস হয়ে যাচ্ছে। গ্রেড 3 ম্যানুয়ালি রিডিউস করতে হয়, গ্রেড 4 পার্মানেন্টলি বাইরে থাকছে। রাইট ডাউন যে হোয়াট আর দ্য কজেস। কজের ভিতরে 1 নম্বর কজ হচ্ছে প্রেশার। এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কজ। অ্যান্ড দিস প্রেশার ফ্রম কনস্টিপেশন, প্রেশার ফ্রম ডায়রিয়া, প্রেশার ফ্রম সিটিং অর স্ট্যান্ডিং ফর লং পিরিয়ডস অফ টাইম। অনেক পেশেন্ট আসবে, তারা দেখো তারা হচ্ছে প্রলং স্ট্যান্ডিং তাদের হ্যাবিট, মানে দ্যাট ইজ পেশাগতভাবে তারা এমন কাজ করে যাদেরকে লং টাইম স্ট্যান্ডিং পজিশনে কাজ করতে হয়, ঠিক আছে? সিকিউরিটি গার্ড, তারপরে এই ধরনের পেশায় যারা আছে লং টাইম দাঁড়িয়ে কাজ করতে হয়, তারা কিন্তু দে সাফার্স ফ্রম দি হেমোরয়েডাল ডিজিজেস। তাহলে কি হচ্ছে, কনস্টিপেশন যাদের আছে, ডায়রিয়া যাদের থাকে, সিটিং অর স্ট্যান্ডিং ফর লং পিরিয়ডস অফ টাইম। আরেকটা কি হচ্ছে ওবেসিটি। তাহলে ওবেসিটি মে অলসো এ কজ ফর ডেভেলপমেন্ট অফ হেমোরয়েডাল ডিজিজেস। আরেকটা আছে হেভি লিফটিং অ্যান্ড প্রেগনেন্সি। যারা অনেকের পেশা আছে যাদেরকে নিচু হয়ে ভারী জিনিস উঠাতে হয়, তারা এই ডিজিজে সাফার করে। আর হচ্ছে প্রেগনেন্সিতে হতে পারে। তাহলে হলো প্রেশার ফ্রম কনস্টিপেশন, ডায়রিয়া, স্ট্যান্ডিং অর তারপরে প্রলং সিটিং অলসো একটা ফ্যাক্টর, হেভি ওয়েট লিফট করতে হয়, ওবেসিটি অ্যান্ড প্রেগনেন্সি। নাও হোয়াট শুড বি দি সিমটমস অফ হেমোরয়েডাল ডিজিজেস। এটা আমরা জানি যে ব্লিডিংটা হবে। তো রেকটাল ব্লিডিং, ইট ইজ দি ফার্স্ট অ্যান্ড ইম্পর্টেন্ট সিমটম ফর হেমোরয়েডাল ডিজিজেস, যে পার রেকটাল ব্লিডিং। তারপরে ব্রাইট রেড ব্লাড ইন স্টুল। অনেকে বলবে যে আমার এমনি ব্লাড পড়ছে না, বাট যখন আমি স্টুলটা পাস করছি স্টুলটার সাথে ব্রাইট রেড ব্লাড মিক্সড হয়ে আসছে, এই একটা হতে পারে। আরেকটা হতে পারে কি, ড্রিপিং ইন দি টয়লেট। পায়খানা হয়ে গেল, ডেফিকেশন হয়ে যাওয়ার পরে একদম ফ্লাশ ব্লাড আসছে, এসে মানে টয়লেটের প্যান্টটা একদম ভরে গেল, এই একটা ধরনের ব্লিডিং হতে পারে। আরেকটা হচ্ছে কি, অন উইপিং আফটার ডেফিকেশন, যে না এটাকে ব্লাডটা বাইরে অত বেশি বোঝা যাচ্ছে না, যখন আমরা ওই জায়গাটা ক্লিন করছি উইথ টয়লেট পেপার, উই ফিল দ্যাট দি টয়লেট পেপার ইজ স্টেইনড উইথ ব্লাড। তাহলে ব্লিডিংটার কথা কমপ্লেন করবে। ব্লিডিংটা 3 ভাবে হতে পারে। তারা বলতে পারে যে আমার স্টুলের সাথে ব্লাড আসছে। আবার হতে পারে কি, যে স্টুল পাস করে যাওয়ার পরে ব্লাড সাফিসিয়েন্টলি ব্লাড বের হচ্ছে, যেটা বাথরুমের প্যানটাকে সয়েল করে ফেলছে। আবার হতে পারে কি, যখন আমি ক্লিন করতে যাচ্ছি উইথ টিস্যু পেপার, উই ফিল দ্যাট যে ইট ইজ স্টেইনড উইথ ব্লাড। আর কি হচ্ছে, পেন ডিউরিং দি বাওয়েল মুভমেন্ট। সামটাইমস দেয়ার মে বি পেইন ডিউরিং দি বাওয়েল মুভমেন্ট। আর হতে পারে কি, অ্যানাল ইচিং। কিছু কিছু রুগী এসে অনলি কমপ্লেন করে যে আমার সাংঘাতিক রকম পেরিয়ানাল রিজনে ইচিং হয়। আর হচ্ছে রেকটাল প্রোল্যাপস হোয়াইল ওয়াকিং লিফটিং ওয়েটস। কেউ কেউ বলে যে আমার মলদ্বারের কিছু অংশটা বাইরে বের হয়ে আসে যখন আমি কাজ করি অথবা ভারী জিনিস উঠাই, তখন কিছু কিছু জিনিস বাইরে বের হয়ে আসে। হোয়েন দ্যাট ইজ হোয়েন আই এম ওয়ার্কিং অর লিফটিং থিংস, সাম পোর্শন ইজ কামিং আউট থ্রু দি অ্যানাস। আরেকটা আছে কি, থ্রোম্বাস হয়ে যেতে পারে, দ্যাট ইজ বাইরে বের হয়ে এসেছে, ওটা আর ভিতরে যাচ্ছে না, একটা থ্রোম্বাস ফর্মেশন হয়ে গেছে। এক্সট্রিম পেইন, ব্লিডিং অ্যান্ড occasionally signs of systemic illness in case of strangulation. তাহলে এই যে একটা ভেনাস পেডিকেলস, এটা বাইরে আসতে যাচ্ছে, তো ওর ভিতরে তো ব্লাড সার্কুলেশনটা হচ্ছে। তো নর্মালি অন্য অন্য জায়গার মতো এখানেও এই সার্কুলেশনটা হাম্পার হতে পারে, হাম্পার হয়ে এটাকে অবস্ট্রাকশন হতে পারে, স্ট্র্যাঙ্গুলেশনও হতে পারে। যখন এটা স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছে বা অবস্ট্রাকশন হচ্ছে, অ্যাট দ্যাট টাইম ইট ইজ পেনফুল। তো যেটা হেমোরয়েডস আমরা বলছি পেনলেস, ঠিক আছে, এটা পেনলেস পার রেক্টাল ব্লিডিং, বাট নট অলওয়েজ পেনলেস। হোয়েন ইট বিকাম অবস্ট্রাক্টেড অর হোয়েন ইট বিকাম স্ট্র্যাঙ্গুলেটেড, ইট ইজ এক্সট্রিমলি পেইনফুল, ঠিক আছে। যেহেতু একটা ভেনাস পেডিকেলসগুলো এখানে এঙ্গোর্স হচ্ছে, তারা সামটাইমস বাইরে বের হয়ে আসছে, এদের উপর দিয়ে স্টুল পাস করছে, দ্যাট ইজ দে আর কন্টিনিউয়াস অন মানে ট্রমা।
এর কারণের জন্য লাইক হার্নিয়ার মতো মেকানিজমের জন্য সামটাইমস ইট মে বিকাম অবস্ট্রাক্টেড অ্যান্ড বিকাম স্ট্রাঙ্গুলেটেড অ্যান্ড অ্যাট দ্যাট টাইম ইট ইজ এক্সট্রিমলি পেইনফুল কন্ডিশন। তাহলে আমরা কি কি সিমটম পেলাম? পার রেক্টাল ব্লিডিং, অ্যান্ড ব্লিডিংটা কি হতে পারে যে স্টুলটা ব্রাইট রেড কালারে আসতে পারে, তারপরে স্পোর্টিং অফ ব্লাড হতে পারে, আবার হচ্ছে টয়লেট পেপারে সোকড হয়ে ব্লাড আসতে পারে। তারপরে কি হতে পারে? পেইন হতে পারে ডিউরিং ডেফিকেশন, ইচিং হবে, আর হচ্ছে থ্রম্বোস ফর্মেশন হয়ে মানে একদম বাইরে বের হয়ে এসে ওটাকে অবস্ট্রাক্ট হয়ে থ্রম্বাস ফর্মেশন হয়ে গেছে, যেটা ও আর রিটার্ন করছে না, এটা হতে পারে। আর হতে পারে কি যে সামটাইমস পেশেন্ট কমপ্লেন হতে পারে যে আই গট সাম প্রোল্যাপস ইন মাই অ্যানাস, ঠিক আছে। নাও এক্সটার্নাল হেমোরয়েডস, দ্যাট ইজ দ্য হেমোরয়েডস হুইচ arises from below the dentate line. It is always painless, that is asymptomatic, except when secondarily thrombosed. যত সময় থ্রম্বোস ফর্মেশন ওর ভিতরে না হচ্ছে তত সময় এটা সিমটমলেস। আর কি হচ্ছে? থ্রম্বোসিস মে রিজাল্ট ফ্রম defecatory straining or extreme physical activity or maybe random event. অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে এসে বলে যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমাকে সারাদিন 2 দিন বা 3 দিন 5 দিন হেভি ওয়ার্ক করতে হয়েছে, তারপরের থেকে আমার এটা পাইলসটা মানে বাইরে বেরিয়ে এসেছে, ওটার ভিতরে যাচ্ছে না, দ্যাট ইজ থ্রম্বোস্ট হয়ে গেছে, থ্রম্বোসিস হয়ে গেছে, থ্রম্বোস্ট হেমোরয়েডস বলবো এটাকে। তো কখনো কখনো এরকম হেভি ওয়ার্কের জন্য হতে পারে, এবং সেই ক্ষেত্রগুলোতে কিন্তু অবশ্যই ইট ইজ পেইনফুল। ম্যানেজমেন্টটা কীভাবে করতে হবে? How I can manage the internal or external hemorrhoids? যদি প্রথমে যদি থ্রম্বোসড হেমোরয়েডস হয়ে থাকে, এটা আমরা বলে নেই যে হাউ আই ক্যান ম্যানেজ ইট। পেশেন্ট এসে কমপ্লেন করলো যে আগে আমার এই জিনিসটি বাইরে আসতো, ভিতরে চলে যেত, বাট নাও এটা আমি হেভি ওয়ার্ক করেছি কয়েকদিন, এটা বাইরে চলে এসছে, ইট ইজ আর নট গেটিং ব্যাক অ্যান্ড আই ফিল পেইন। তুমি এক্সামিন করে দেখলে দ্যার ইজ হেমোরয়েডস অ্যান্ড ইট ইজ থ্রম্বোসড। অ্যান্ড হাউ ইউ ক্যান ম্যানেজ ইট? ফার্স্ট থিং হচ্ছে যে for the first 24 to 72 hours of onset, pain increases and excision is warranted. অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে যদি 1 থেকে 3 দিনের মধ্যে যদি তোমার কাছে আসে, তখন পেশেন্ট একটা কমপ্লেন থাকবে পেন গ্র্যাজুয়ালি বাড়ছে, গতকালকে যেমন ছিল আজকে তার চেয়ে বেশি, পরের দিন আসলে আরও বেশি আছে। অ্যাট দ্যাট টাইম আমরা যদি অপারেশন করে দেই, এক্সিশনটা করে দেই থ্রম্বোস পাইলসটাকে, দেন ইট উইল বি অল রাইট। 72 আওয়ার্স যদি পার হয়ে যেয়ে থাকে, তখন কিন্তু ওটা একদম নেক্রোটিক পর্যায়ে চলে যায়, তখন পেইনটা আবার ওই সময় কমে যায়। তো বাট এখানে অপারেটিভ ট্রিটমেন্ট ইজ দি অনলি ওয়ে অফ ট্রিটমেন্ট।